এককালে বলা হতো গ্রীষ্মের মালদা মানে আম, আর মালদায় ভোট মানে বরকত গনি খান চৌধুরী। এই মালদা থেকেই তিনি বিধায়ক, রাজ্যের মন্ত্রী, সাংসদ, কেন্দ্রের রেলমন্ত্রী হয়েছিলেন। মালদায় কি গনি ম্যাজিক এখনো অটুট? তার খোঁজ খবর করতেই আমাদের দিওয়ানে আম মালদায় আসা ভোটের ভবিষ্যৎ নিয়ে। স্বাধীনতার পর থেকে 2009 সাল পর্যন্ত এই মালদায় একটি লোকসভা কেন্দ্র ছিল, মালদা। প্রবল বাম আমলেও, প্রবল বাম হাওয়াতেও যা ছিল কংগ্রেসের বড় দুর্গ। এর মধ্যে বেশ কিছু জায়গা, এলাকা ছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে। তাই বলা হতো উত্তরে প্রিয়, দক্ষিণে গনি। সালে মালদা ভেঙে তৈরি হয় মালদা উত্তর আর মালদা দক্ষিণ কেন্দ্র। কেন্দ্র ভাঙলেও গনি ম্যাজিক একটুও টাল খায়নি এই মালদায়। 2009 থেকে 2014 মালদা উত্তরের সাংসদ ছিলেন গনি খানের ভাগ্নি মৌসম বেনজির নূর, আর মালদা দক্ষিণ কেন্দ্র ছিল কংগ্রেসেরই দখলে এবং তার সাংসদ ছিলেন ডালুবাবু, গনি খানের ভাই। আমার সঙ্গে রয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরী শুধুমাত্র মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী নন, তিনি কোতোয়ালির ঐতিহ্য বহন করে চলেছেন। এই কোতোয়ালি একটা সময় ইতিহাস ছিল, বরকত গনি খান চৌধুরী, তারপরে ডালুবাবু, ঈশা। ঈশা, এবারে ভোটে কি বুঝছেন? আমরা প্রায় কয়েক সপ্তাহ থেকে ঘুরছি, মানুষের রেসপন্স সাহারা খুবই ভালো প্রথম থেকে। যেমন 2021 সালে আমরা একটা এমএলএও পাইনি মালদাতে, আর একটা প্যানিক হয়েছে মানুষের মধ্যে সিএ এনআরসি এর জন্য। সেটা দুই দল প্যানিক করে, মানে রুলিং পার্টিরা প্যানিক ইনডিউস করেছেন যে যারা এখানে জন্ম হয়েছে মালদাতে তাদের ডিপোর্ট হয়ে যাবে, এরকম প্যানিক সৃষ্টি। সেই প্যানিক সৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। মানুষরা বুঝতে শিখে গেছে যে এটা একটা প্লয়, মানে একটা ভয় দেখাবার জন্য, ভোটকে ব্যবহার করার জন্য রুলিং পার্টিরা বারবার ওই ভয় দেখাচ্ছে। কংগ্রেস ম্যাচ বার করেছিল 4টি বিধানসভার উপর নির্ভর করে, মোথাবাড়ি, সুজাপুর, ফারাক্কা আর শামসেরগঞ্জ। কিন্তু তারপরে অনেক জল গড়িয়েছে, তৃণমূল আস্তে আস্তে ঘাসফুল বিস্তার করেছে এই কেন্দ্রে। তার আদর্শ উদাহরণ সুজাপুর। 1952 সাল থেকে 1977 সাল পর্যন্ত সুজাপুরের এমএলএ ছিলেন বরকত গনি খান চৌধুরী। বরকত গনি খান চৌধুরী সাংসদ হয়ে যাওয়ার পরও সুজাপুর হাত ছাড়েনি খান পরিবারের। কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই সুজাপুর থেকেই প্রায় 1,10,000 ভোটে পরাজিত হন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তৃণমূলের আরও এক বণিক রাশি। সুজাপুর কি পুনরুদ্ধার করতে পারবেন? আমার পুরা ভরসা আছে যে তাই হচ্ছে, তাই হয়ে গেছে অলরেডি। কারণ মানুষের যেভাবে রেসপন্স, মানুষরা অ্যাকচুয়ালি নট অনলি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের ওই টাইপ রেসপন্স হয়। মানুষরা নিজে বলছে যে এবার আমরা কংগ্রেসকে দেবো, এবার আমি হয়তো ওই ভোটে কয়েকটা ভোটার আমাকে ধরছে যে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে 21 সালে, এবার আপনাকে দিচ্ছে। তো ওরা বলছে মালদা মনেই বরকত গনি খান চৌধুরী, মালদা মানেই কোতোয়ালি আপনাদের পরিবার। সেই
মিথ কি আবার ফিরে আসবে বলে মনে করছে? বরকত গনি খান সাহেবের লেগেসি বা উনি যে কাজ করেছেন সেটা মিথ নয়। মানুষ এখন বরকত গনি খান সাহেবকে ভালোবাসে, ওনার কাজকে মনে রেখেছেন, ওনাকেও মনে রেখেছেন। এবং কংগ্রেস কেন, অল পার্টিজ যারা আছে মালদাতে, ওদের বাধ্য হয়ে ওদেরকে ওরা গনি খান সাহেবকে বা গনি খান জেঠুকে ওরা রেসপেক্ট দেয় এবং ওরা ওনার জন্মদিনে ওরা স্ট্যাচুতে মালা পরে, সব পার্টিরা। এখন আপনি জিজ্ঞেস করছেন যে ওটার জন্য শুধু কংগ্রেস কি ইলেকশন জিতে? আমি বলবো দের আর মেনি ফ্যাক্টরস। একটা ফ্যাক্টরের কারণ হচ্ছে 2-4টা কারণ, একটা অনলি গনি খান ফ্যাক্টর নয়, কিন্তু বরকত গনি খান সাহেবের ফ্যাক্টর একটা, তো ওর মধ্যে একটা ফ্যাক্টর বলতে পারেন নিশ্চয়। কিন্তু তার আরও ফ্যাক্টর, আমাদের পারফরমেন্স, আমাদের নিজস্ব কাজ, আমাদের আমরাও কাজ করছি, মানে আমার বাবাও কাজ করেছেন, আমিও কাজ করছি, আমাদের এমএলএরা, কংগ্রেস এমএলএরাও তো খাটে কাজ এনেছেন, উন্নয়ন এনেছেন, মানুষের পাশে আপদে বিপদে থাকেছেন, তো বিভিন্ন ফ্যাক্টর আছে। কিন্তু বরকত গনি খান সাহেব কংগ্রেসের জন্য একটা ফ্যাক্টর, হ্যাঁ তো নিশ্চয়। আপনার নিয়ারেস্ট রাইভাল কে? শেষ মুহূর্তে আমার ইনস্টিংক্ট, আমার ফিলিং, সেটা মানুষ ঠিক করবে, কিন্তু আমার মনে হয় বিজেপির সঙ্গে আমরা ফাইট করতে যাচ্ছি, তাকে আমি ঘোরার পরে যে লাগছে আমার। এটা কেন বলছেন যে তৃণমূলতে রুলিং পার্টি, তৃণমূল এত ভোট পেয়েছে, এত সিট পেয়েছে মালদার থেকে, এটা কেন, এই ফিলিংটা কেন আপনার হচ্ছে? কারণ আমি বললাম ওই 2021-এর যেভাবে সিট পেয়েছে, একটা মেন কারণ ছিল এনআরসি, আরো ফ্যাক্টরস ছিল, কিন্তু মেন ফ্যাক্টর ছিল এনআরসি। যে যেভাবে সুইপ করেছে তৃণমূল, 7টা বোধহয় বিধানসভা পেয়েছে, মেন কারণ ছিল এনআরসি। ওই ভয়ে, ওই প্যানিক ফ্যাক্টর মাইনরিটি কমিউনিটির মধ্যে, সেই প্যানিক ফ্যাক্টর আমি আর বলবো আমি দেখছি না। তো এটা বিরাট একটা ফ্যাক্টর উঠে গেছে মানুষরা, এবং মানুষরা বুঝে গেছে এটা সেন্ট্রাল ইলেকশন, এটা রাজ্য ইলেকশন নয়। বিজেপির সঙ্গে কে লড়াই দিতে পারে বেশি করে। আমার ঠিক পিছনেই শুয়ে রয়েছেন বরকত গনি খান চৌধুরী, যার অঙ্গুলি হেলনে একসময় পরিচালিত হতো রাজ্যের কংগ্রেস রাজনীতি। কোতোয়ালির সেই বিখ্যাত গনি পরিবার আজকে দ্বিধা বিভক্ত। একদিকে মৌসম বেনজির তৃণমূলে, অন্যদিকে ডালুবাবু, ঈশা খানরা কংগ্রেসে। কোতোয়ালি তার পুরনো জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছে। গত লোকসভা নির্বাচনে কোনো ক্রমে মাত্র 8,000 ভোটে জিতেছিলেন ডালুবাবু। এবারে কি হবে সেটা অত্যন্ত বড় প্রশ্ন। এবার কি হবে সেটা খুব জরুরি প্রশ্ন, কারণ কোতোয়ালির প্রতি যে মালদাবাসীর আনুগত্য, সেটা যদি আবার একদিকে ঢলে পড়ে, যেহেতু এবার কোতোয়ালির কেউ ঈশা খানের প্রতিদ্বন্দ্বী নয়, তাহলে অবশ্যই কংগ্রেসের বরাতে শিখেছিল। আর যদি এবারও ভাগাভাগি হয় তাহলে বিপদ, কারণ এই কেন্দ্রে তৃণমূলও একজন মুসলিমকেই প্রার্থী করেছে, ফলে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে গেলে আবার বিজেপি সুবিধে পাবে। বিশেষ করে মানে মালদার যে কেন্দ্রে নির্ভয়াদি প্রার্থী, সেটা হবে কিনা সেটা নির্ভর করছে অনেকটাই যে শেষ পর্যন্ত সংখ্যালঘুরা মানে কিভাবে নিজেদের ভোট ভাগ্য বা নিজেদেরকে কিভাবে দেখতে চাইবে। যত নরেন্দ্র মোদী বা গেরুয়া শিবির তাদের হিন্দুত্ববাদকে সামনে আনবে, হতে পারে যে সংখ্যালঘুরা একদিকে ঢলে পড়বে। সেটা কোন দিকে ঢলে পড়বে সেটা আমরা এখনো জানি না। একই সঙ্গে একটা জিনিস বলার, 1980 সাল থেকে এই মালদার এই জায়গাতে গনি পরিবারের কেউ না কেউ দিল্লি গিয়েছিলেন, সাংসদ হয়েছিলেন। যদি কোনোভাবে এবার ঈশা হেরে যান, তাহলে কিন্তু একটা যুগের অবসান ঘটবে এবং কোতোয়ালির যে মিথ, কোতোয়ালির যে একটা জায়গা, রাজনৈতিক অবস্থান, সেটাও একটা কোথাও জায়গাটা নড়ে যাবে। পরিবারতন্ত্র অবশ্যই ধাক্কা খাবে এবং আমাদের মাথায় রাখতে হবে, প্রাথমিকভাবে তৃণমূল যখন মালদায় অগ্রসর হয়েছিল, যাদেরকে দলে টেনেছিল তারাও কিন্তু বেসিক্যালি বরকতদার অনুগামী হিসেবেই পরিচিত। মালদায় মুসলিম ভোট বড় ফ্যাক্টর, যা পুরোটাই গত বিধানসভা নির্বাচনে গিয়েছিল তৃণমূলের ঘরে। জন্মের পর থেকে এই প্রথমবার বিধানসভা নির্বাচনে
খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস। গতবারের নির্বাচনে 2021-এর নির্বাচনে অনেকেই মনে করেছিলেন যে এনআরসির ভয়ে মুসলিম কমিউনিটি তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। সেই মুসলিম ভোট তৃণমূল কি ধরে রাখতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন। দেখুন, উত্তর মালদাতে যিনি গত 5 বছর সাংসদ ছিলেন, 88টা গ্রাম পঞ্চায়েত আছে এখানে, আর একটা পৌরসভা, 20টা ওয়ার্ড আছে। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত আমি সব কটা গ্রাম পঞ্চায়েত গিয়েছি। আমি খুব নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেছি, আপনি আমাকে দেখান যে আপনার সাংসদ আপনার এলাকায় কোন কাজটা করেছে। যদি করে থাকেন আমার কোনো সমস্যা নেই, আমি দেখবো কাজটা কি করেছে। বিশ্বাস করুন, আপনি ভেরিফাই করতে পারেন, আজ পর্যন্ত একটা জিপিতে কেউ দেখাতে পারলো না সাংসদ তার তহবিলের টাকায়, তার উদ্যোগে কোনো একটা কাজ করেছেন, বেসিক কাজ। সবাই আপনার সঙ্গে আছে দলের? প্রত্যেকটা জিনিসকেই না একটা শেপে আনতে একটা ইনিশিয়াল ফেজ লাগে। আমি যখন প্রথম দিন নামি তখন কলকাতায় জমা জোয়ার করে সবাই ফিরছেন, তো ন্যাচারালি 2-3 দিন একটা তো সময় লাগে, প্রত্যেকে ফিরে এসেছেন অ্যাক্লিমেটাইজ করতে। কিন্তু তারপর থেকে গ্র্যাজুয়ালি এখন কিন্তু সবাই নেমে গেছেন কাজ করে, এবং দলের নেতৃত্ব এসে একাধিক মিটিং বৈঠক করেছেন। কোনো হয়নি, র্যালি হয়নি যেখানে সেখানকার বিধায়ক মন্ত্রীরা হোলাটেড থাকা নয়, থাকা একটা জিনিস, চিৎকার করে তাজমুল দা এত বয়স্ক মানুষ চিৎকার করে করে বলছেন যে ভোটটা আমাদের তৃণমূল কংগ্রেসে করতে হবে। মানে একবার না, দুপুর রোদে ঠাঠা বলে যাচ্ছেন। রহিম বক্সি বলছেন, প্রত্যেকে, হোমন মুখার্জি বলছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন কাঠায় ফলে দীঘায় ফলে। এই সিটটা এমন একটা সিট যেখানে মাইনরিটি ভোট অর্থাৎ মুসলিম ভোট এবং হিন্দু ভোটের পার্সেন্টেজ প্রায় সমান নয়, 50-50 নয়, প্রায় কাছাকাছি মতো করে। এই গোটা হিন্দু ভোটটা কি তার কিছু অংশ কি পাওয়ার মানে সম্ভাবনা তৃণমূলের আছে? আমি যদিও এই ধরনের ডিভিশনে খুব একটা বিশ্বাস করি না পার্সোনালি, তবু আপনি যখন কথাটা বললেন তাই বলছি। আমি যেটা বললাম না, যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা গ্রেট ইকুয়ালাইজার, আপনি মনে রাখবেন। মানে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা কি বিজেপি, তারা কি আবাস যোজনাটা আটকে যায় হয়নি, এফেক্টেড হয়, তারাও হয়েছে, সেটা আমরা বলেছি যে তোমরা কি পেয়ে গেছো। এরকম নয় তৃণমূলকে ভোট দিয়েছিল তারা পায়নি, তোমরাও পাওনি। 100 দিনের টাকা আটকে দেওয়া হয়েছে, তোমরাও বঞ্চিত হয়েছে। মানুষ কোথাও বুঝে গেছেন যে ওইসব ফ্যাক্টরসে লাভ নেই। আলটিমেট ফ্যাক্টরটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি দেশের নেত্রী, মমতা ব্যানার্জি সবাইকে দিয়ে। ভোটটা তো কেন্দ্রের ভোট, ভোটটা তো রাজ্যের ভোট নয়। না, ভোটটা রাজ্যের ভোট নয়, কিন্তু সেই জন্যই তো আরো বেশি করে হবে। কারণ বিজেপি, দেখো মমতা ব্যানার্জি ইউএসপিটা কি, 34 ইয়ার্সের সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ওনাকে জেতালো। কংগ্রেসও তো সংগ্রাম করছিল, আপোষ করার সংগ্রাম আর আপোষহীন সংগ্রাম মানুষ বুঝে যায়। আপনি কোন অস্ত্রে জিতবেন? খগেন মুর্মুর ব্যর্থতা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পজিটিভিটি? খগেন মুর্মু হচ্ছেন বিজেপির নন পারফর্মিং অ্যাসেট। খগেন মুর্মুকে বিজেপি নিজেই সংসদে বলতে দেয় না। একটা ঘটনা যেটা বিশ্বদা বলছিল, যে কোনো একটা 19 একটা সিচুয়েশন হয়েছিল যেখানে হয়তো দুটো প্রার্থীর মধ্যে একটা যে কোনো কারণে ভোটটা ডিভাইডেড হয়ে যায়, এবং সেই অ্যাডভান্টেজটা নিয়ে একটা ফ্লুক হয়ে যায়। ফ্লুক রোজ হয়। মালদা উত্তরে এবার মৌসুমকে টিকিট দেয়নি তৃণমূল। তারা এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেগেটিভ পয়েন্ট, তিনি বাইরের লোক, আবার পজিটিভ পয়েন্ট, তিনি বাইরের লোক। মালদায় তৃণমূলের জয় এবং পরাজয় এবং কংগ্রেসেরও জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে মুসলিম ভোটের ওপর। কংগ্রেসের থেকে চলে যাওয়া মুসলিম ভোট যে তৃণমূলে গিয়েছিল, তা কি ফিরবে কংগ্রেসে, নাকি তার তৃণমূলেই রয়ে যাবে? সুমন, একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এবার গোটা দেশেই, বিশেষ করে তেলেঙ্গানা এবং কর্ণাটকের নির্বাচনের পর সংখ্যালঘুদের একটা আস্থা আছে কংগ্রেসের প্রতি। তেলেঙ্গানায় কংগ্রেস সরকার করতে পারতো না যদি না মুসলমানরা কংগ্রেসকে ভোট দিত। সেইটার কতটা সুবিধে ঈশা খাঁ নিতে পারবেন সেটা একটা বড় ফ্যাক্টর। তাহলে কিন্তু এই যে আমরা বড়সড়া মসজিদে দাঁড়িয়ে আছি, যা মালদার মুসলিম অতীতকে মনে করায়, হুসেন শাহ সময়কার, হ্যাঁ, তার একটা তাৎপর্য সত্যি সত্যি কংগ্রেস তার ফায়দা তুলতে পারে। আমরা দাঁড়িয়ে আছি কোতোয়ালির সামনে।
এই সেই বিখ্যাত কোতোয়ালির বাড়ি, বরকত গনি খান চৌধুরীর বাড়ি। এককালে মালদা তথা রাজ্যের রাজনীতি পরিচালিত হতো এই কোতোয়ালি থেকেই। এখানেই এসেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং। কোতোয়ালির সেই জৌলুস আর নেই, রাজ্যে জৌলুস নেই কংগ্রেসেরও।